আজ অন্ন দেবতার এই এপিসোডে এমন এক সত্যি নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিনের ডাল ভাতের থালা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে, কিন্তু আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে। নমস্কার, আমি দিশা। রাষ্ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আপনি কি জানেন যে আলু আপনি 10 টাকা দিয়ে কিনছেন, সেই আলু চাষ করতে গিয়ে বাঁকুড়া বা বীরভূমের কৃষক তার ভিটেমাটি হারিয়ে ফেলছেন? আপনি কি জানেন যখন আপনি এয়ার কন্ডিশন রুমে বসে গরমে নালিশ করছেন, তখন বাংলার মাটির তলার জল আর নদীর বালি দুটোই চুরি হয়ে যাচ্ছে? বাংলার কৃষকের পকেট খালি হচ্ছে, আর কার পকেট ভরছে? উত্তরটা আপনার পায়ের তলার মাটির মতোই সরে যাবে। সঙ্গে থাকুন। সাল, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে 5G সবই আমাদের হাতের মুঠোয়, কিন্তু বাংলার চাষি আজও পড়ে আছে সেই মধ্যযুগীয় শোষণের অন্ধকারে। আজকের এডিটোরিয়ালে আমরা ফাঁস করব সেই নেক্সাস, যারা নদীর গতিপথ বদলে দিচ্ছে শুধু কয়েক ট্রাক বালির জন্য। নদী তার গতিপথ কেন পাল্টাচ্ছে? এটা কি প্রকৃতি, নাকি মানুষের তৈরি কোনো গভীর ষড়যন্ত্র? আজ সেই পর্দাও ফাঁস হবে। সব নদী খেয়ে নিল বাবু, এই কথাটা মুর্শিদাবাদের ভগবান গোলার কয়েক লক্ষ মানুষের কান্নার সুর। গত 3 দশকে 5 লক্ষ মানুষ ভিটেমাটি হারিয়েছেন। কেন? কারণ নদী ভাঙন। কিন্তু নদী কেন ভাঙছে? পরের 20 মিনিটে আমরা দেখাবো কিভাবে বালি চুরি আর জলবায়ুর পরিবর্তন মিলে বাংলার চাষিকে পরিযায়ী শ্রমিক বানিয়ে দিচ্ছে। এক অদ্ভুত আর ভয়ঙ্কর সমীকরণ। চলুন শুরু করা যাক আবহাওয়া দিয়ে। 2022 সাল ভারতের ইতিহাসে অন্যতম উষ্ণতম বছর। মার্চ আর এপ্রিল মাস, যে সময়টা হওয়ার কথা ছিল মনোরম, সেই সময়ে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। রাজস্থানের অ্যান্টিসাইক্লোন আর পশ্চিমী ঝঞ্ঝার অভাব বাংলাকে এক জ্বলন্ত উনুনে পরিণত করেছিল। 2022-এর তাপপ্রবাহ স্বাভাবিকের চেয়ে 10.8 ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃষ্টিপাতের ঘাটতি 60% থেকে 99% পর্যন্ত। এই উত্তাপ শুধু আমাদের শরীর পোড়ায়নি, পুড়িয়ে দিয়েছে চাষির স্বপ্ন। গমের দানা পাকার আগেই শুকিয়ে কুঁকড়ে গেল। উৎপাদন কমে গেল 15 থেকে 25%। শুধু কি গম, আলু, লেবু, লিচু সবই ঝরে পড়লো সময়ের আগে। এমনকি গবাদি পশুরা খিদে হারিয়ে ফেলল। দুধের উৎপাদন কমে গেল 15%। এবার আসি বাংলার সাদা সোনা বা আলুর কথায়। পশ্চিমবঙ্গ আলু উৎপাদনে ভারতের অন্যতম শীর্ষ রাজ্য, জানেন নিশ্চয়ই। কিন্তু রেকর্ড হারভেস্টের পরেও চাষি ঋণের জালে বন্দী। কেন? প্রথমত, কোল্ড স্টোরেজের অব্যবস্থা। দ্বিতীয়ত, ফোরে বা মিডলম্যানদের দাপট। আর সব শেষে প্রকৃতির খামখেয়ালিপনা। 2022-এর মার্চ মাসে যে অসহ্য গরম পড়েছিল, তাতে রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়। আলুর দানা ছোট হয়ে যায়, রোগ পোকার আক্রমণ বেড়ে যায়। দু সালের মধ্যে 4 থেকে 16% কমতে পারে আলু উৎপাদন। রবি শস্যের সংকট, গম ও শস্যের উৎপাদন
10 থেকে 12% নিম্নমুখী হওয়ার সম্ভাবনা। সূত্র বলছে, বাঁকুড়ার মতো জেলাগুলোতে যেখানে এমনিতে খরাপ্রবণ, সেখানে এখন পরিস্থিতি আরও জটিল। ধান চাষের ওপর অতিরিক্ত নির্ভরতা আর মাটির তলার জল শুকিয়ে যাওয়া কৃষকদের এক অন্তহীন অন্ধকার গহ্বরে ঠেলে দিচ্ছে। এবার আসি সব থেকে বিতর্কিত বিষয়, অবৈধ বালি খনন বা ইল্লিগাল স্যান্ড মাইনিং। বীরভূম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার প্রতিটি জেলার নদী আজ বিপন্ন। জলপাইগুড়ির তিস্তা নদী গত 10 বছর ধরে বার্নিশ এলাকা দিয়ে বইত, কিন্তু রংমাখালি এলাকায় বেপরোয়া বালি আর পাথর তোলার ফলে নদী তার গতিপথ বদলে এখন জলপাইগুড়ি শহরের কাছে সারদাপল্লীর দিকে চলে এসেছে। কোচবিহারের ধর্ণা নদীর অবস্থা আরও খারাপ। রাতের অন্ধকারে মেকানাইজড পদ্ধতিতে বালি তোলার ফলে নদী এখন চা বাগানের জমি গ্রাস করছে। তিস্তা ও তোর্ষা নদীর গতিপথ পরিবর্তন, অবৈধ বালি খননের সরাসরি প্রভাব। কোচবিহারে 30 একর চা বাগান নদীগর্ভে বিলীন। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এক গবেষণা বলছে, অজয়, দামোদর আর সুবর্ণরেখা নদীতে বালি খননের ফলে নদীর বাস্তুতন্ত্র পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সুবর্ণরেখায় 2020 থেকে 2022-এর মধ্যে বালি তোলার গর্ত বা স্যান্ড পুল 5 গুণ বেড়েছে। 10 বছরে যেভাবে বালি উত্তোলন এবং মাটি উত্তোলনের যে নদী থেকে, যে কোনো নদী থেকে, ছোট নালা থেকে পর্যন্ত করা হয়েছে, তার ফলে কিন্তু ছোট চা বাগান এবং তার সঙ্গে বড় চা বাগানে কিন্তু প্রচুর নদীগর্ভে মানে বিঘাকে বিঘা জমি চলে গেছে। তো আশা করছি এটা বন্ধ হলে কিন্তু কিছুটা ভূমিক্ষয় রোধ হবে এবং চা চাষিরা তাদের মানে অস্তিত্ব বিপন্ন থেকে কিন্তু রক্ষা পাবে। চা গাছের ভিতর দিয়ে মানে পাশ দিয়ে গেলে তো বোঝা যায় না, এটা তো খালি জায়গা না, আপনি তো চা গাছ কত বড় প্লাস শেডটি থাকে, সুতরাং এটা তাদের একটা উন্মুক্ত জায়গা, তাদের জন্য একটা খুব মানে কি বলবো নিরাপদ জায়গা ছিল। সেই জন্য তারা এইভাবেই চা বাগানকে টার্গেট করেই করেছে। যত্রতত্ত্বভাবে যেখানে সেখানে খুশি এবং নালাকে নদী বানিয়ে বালি উঠানো, মাটি উঠানোর ঘটনা কিন্তু আমরা বিগত দিনে ব্যাপক হারে দেখেছি। এগুলো বন্ধ হোক, কারণ প্রকৃতির সাথে যদি আমরা খেলা করি না, প্রকৃতি আমাদের সাথে কিন্তু খেলা করবে এবং তার ফলে কিন্তু একটা এত ডিস্ট্রাকটিভ জিনিস হয়ে যাবে যে পরে দেখা যাবে মানুষই আর এখানে বাঁচতে পারবে না। নদী থেকে প্রচণ্ডভাবে বালি চুরি হইতো। এই বালি চুরি একমাত্র রুখলো এখানে পাশে আমাদের বিএসএফ আছে। বিএসএফকে রিপোর্ট করার পর এই নদী থেকে বালি চুরি বন্ধ হলো। বিগত 3 মাস হলো এই বালি চুরি বন্ধ হচ্ছে, না হলে এই নদীর অবস্থা খুবই খারাপ। আমাদের সাইডের বাগান 7 বিঘা জমি আমাদের ভেঙে গেছে। সরকারের কাছে আবেদন করব জানিন বালি চুরিটা বন্ধ হয়। বালি কাটার ফলে তো এই যে বর্ষার দিনে হয়তো বন্যা প্লাবিত হয়, আর এবং বালি কাটার একটা সিস্টেম আছে, সেখানে সিস্টেম কী করে যারা ওই কাটে কোনো সিস্টেম ছাড়াই কাটে। যেরকম এইখানে খুললো কিছু বা কাইটে নিয়ে গেল, গর্ত হলো, আবার দেখা গেল কিছু আগায় গিয়ে আবার কিছু কাটলো, এভাবে করে ওরা সিস্টেম মানে ছাড়া কাটে। এই জন্যে প্রতি বছর প্লাবিত হয়। এখানে মিনিমাম 30-40টা গাড়ি করে ঢুকতো, ওই পারে সবচেয়ে বেশি ঢুকতো। ওরা সারাদিনে থাকতো, ভোর দিকে আবার শুরু করতো। এই বালি উত্তোলনের ফলে আপনাদের কি প্রভাব হয়, এখানে কি সমস্যা হয়? সমস্যা নদী ভাঙলে তো হবে, বালু টানলে তো পরিস্থিতি তো এখন ভালো না। এখন তো ওই যে পরশুদিন বন্যা উঠছে, এখন তো অনেক জায়গায় ভাঙছে। বেড এখানে তো নতুন, আমরা আগে বন্ধ করছি, তারপরে তো বন্ধ ওইটা করার চেষ্টা করছি, বন্ধ তো হয়নি। আমরা সাধারণ এই গ্রামের লোক তাও তো চালু করছে ওরা। কিভাবে কেন বন্ধ হয়নি, প্রশাসন কি বলছে? হয়নি, প্রশাসন তো বলছে যে ওরা ওদের কাগজ আছে হ্যান ত্যান, হ্যাঁ, এগুলো বন্ধ হয়নি। আমরা সাধারণ লোক আর কি করবো, বালি কাটতে দিব না, কারণ এদিকে আমাদের অনেক জমি চলে গেছে। এখন সবটা যদি হয় তাহলে এই যে গ্রামের লোক 1 বিঘা হোক 2 বিঘা হোক আবাদ করতে পারবে। সাধারণ নদীর ক্ষেত্রে আপস্ট্রিম বা নদীর উজানের দিকে 250 মিটার এবং নদীর যে ডাউনস্ট্রিম বা ভাটি 500 মিটার পর্যন্ত আমরা কোনো ধরনের খনন কার্য করতে পারি। এই বর্ষার সময় কোনোভাবেই আমি যদি বলি 20 মিটার বা 30 মিটার দূরে করব, সেটাও কিন্তু নদীর যারা ভাটিতে থাকে সেখানে পাড়ের ভাঙন কিন্তু বাড়িয়ে দিতে, এটা কিন্তু করা উচিত না। মুর্শিদাবাদ জেলার ভগবান গোলার 2 নম্বর ব্লক। এখানে নদী ভাঙন কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়,
এটা এখন জীবনযাত্রার অংশ। গত 4 দশকে এই জেলায় 5 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 500 বর্গ কিলোমিটার উর্বর কৃষি জমি এখন গঙ্গার তলায়। মুর্শিদাবাদে বাস্তুচ্যুত 5 লক্ষ মানুষ। নদীগর্ভে বিলীন 500 বর্গ কিলোমিটার কৃষি জমি। আখেরিগঞ্জ, হনুমন্তপুর, তিকলিচর এই গ্রামগুলো এখন কেবল ইতিহাসের পাতায়। এখানকার মানুষ 2 থেকে 16 কিলোমিটার পশ্চিমে সরে গিয়ে কোনো মতে প্রাণ বাঁচাচ্ছেন। কিন্তু তাদের জীবিকা, যারা ছিল চাষি, তারা এখন পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করছেন। এমনকি অনেকে অপরাধমূলক কাজের সঙ্গেও জড়িয়ে পড়েছে পেটের টানে। এই ধরনের অবৈধভাবে বালি চুরি বা মাটি চুরি এগুলোর ফলে কি হয়েছে, বা মানে যখনই জলস্ফীতি হচ্ছে বা নদীতে জল বাড়ছে, এগুলো সরাসরি আঘাত এসে পড়ছে চা বাগানগুলোর উপর পাশে। এবং আপনারা জানেন হাইল্যান্ডেই চা বাগান হয় উঁচু জমিতে, আর পাড়গুলো ভেঙে যাচ্ছে। শুধু পাড় ভাঙছে মানে কি, এত ভূমিক্ষয় হচ্ছে যে বিঘাকে বিঘা আমরা দেখতে পাচ্ছি জমি কিন্তু মানে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এবং প্রচুর মানে চাষ, অনেক ক্ষুদ্র চা চাষি যাদের ধরুন 2 বিঘা 1 বিঘা, তাদের যদি এটাই ছিল রুজি রোজগারের একমাত্র, তো এটা যদি এইভাবে চলে যায় নদীর ধার থেকে, তাহলে তাদের মতো ক্ষতি কিন্তু কেউ হতে পারে না। এবং এখান থেকে সবচেয়ে বড় কথা যে গভর্নমেন্ট কোনো কম্পেনসেশনও পাওয়া যায় না। আমাদের গবেষণায় আমরা বারবার দেখিয়েছি যে ডাউন স্ট্রিমে বা নদীর ভাটিতে ব্যাপকভাবে মাইনিংয়ের প্রভাবে কিন্তু পাড়ের ভাঙন শুরু হয়, এবং পাড় যতটা ভাঙবে পার্শ্ববর্তী এলাকা যদি জনবহুল হয়, তাহলে পরে কিন্তু অবশ্যই সেই জায়গার মানুষকে কিন্তু সরে যেতে হবে বা উদ্বাস্তুতে পরিণত হতে হবে। এর পাশাপাশি গরুমারা ন্যাশনাল পার্কের কথায় যদি আসি, বন এবং বন্যপ্রাণ যেখানে রয়েছে সেই সমস্ত জায়গায় যদি পাড়ের ভাঙন যদি আরো বেড়ে যায়, তাহলে কিন্তু সেই সমস্ত জায়গায় বন্যপ্রাণ বিপন্ন হয়। কখনোই করা উচিত নয়। আমি দেখে চমকে উঠেছি, কেন কোথার থেকে পারমিশন আসছে আমার ঠিক জানা নেই। আমার কাছে একজন পরিবেশ কর্মী হিসেবে আমি ভীষণ সারপ্রাইজ। তারইভাবে কোনো স্ট্রাকচার থাকে, আমি ব্রিজের কথা বলছি, বা দুপারে যদি এমব্যাঙ্কমেন্ট থাকে, তাহলে পরে একেবারে সেই ব্রিজের কাছে, যেটা আমরা ছবিতে দেখলাম একদম প্রায় 10 ঘন্টা কার্য চলছে, সেটা কোনোভাবেই সম্ভব নয়। এবং প্রেসক্রাইব করা আছে নিয়মের মধ্যে 1.5 মিটারের বেশি গভীর খনন করা যাবে না। সেখানে দেখতে পাচ্ছি 15 থেকে 20 মিটার ডিপ মাইনিং হচ্ছে। এটা দেখে আমি অবাক। বাঁকুড়া জেলার ঈদপুর গ্রাম, এখানে খরা এখন নিত্যসঙ্গী। গবেষণায় দেখা গেছে পুরুষ শাসিত পরিবারের চেয়ে নারী শাসিত পরিবারগুলো খরার সামনে অনেক বেশি অসহায়। কেন? কারণ অধিকাংশ মহিলার নামে জমির কোনো স্বত্ব নেই। স্বামী মারা গেলে জমির মিউটেশন করাতে তাদের বছরের পর বছর সরকারি অফিসে ঘুরতে হয়। বাঁকুড়ায় খরা প্রবণতা গত 10 বছরে 2 গুণ বেড়েছে। নারী কৃষকের সমস্যা, জমি স্বত্ব ও ঋণের প্রভাব। ফলে সরকারি বীমা বা কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধে তাদের কাছে পৌঁছয় না। দারিদ্র্য আর অশিক্ষার ফলে তারা নতুন প্রযুক্তি বা খরা সহনশীল বীজ ব্যবহারের ক্ষমতাও রাখেন না। না, আমরা কোনো অনুদান পাইনি বা কোনো সরকারি সাহায্যও পাইনি। আমরা যেটুকু করেছি নিজের টাকা থেকেই করি। সরকার বলে ক্ষতিপূরণ দেওয়া হয়, কিন্তু দাদা বলতে কি সরকার আমরা পাই না, চাষিরা পায় না। চাষিরা কেন পায় না? যে আমি দেখা যাচ্ছে ঠিকে ভাগে করি কোনো জমি, সেই আমি না পেয়ে সেটা পাচ্ছে জমির মালিক পাচ্ছে। এর থেকে আর কি বলবো, আমরা তো কিছু পাচ্ছি না। সেই ক্ষেত্রে কি কিছু পেয়েছিলেন? সেই ক্ষেত্রে আমরা কিছুই পাইনি। শুধুই কি অবহেলা? হ্যাঁ, এটা জাস্ট নামে মুখে বলা হচ্ছে যে চাষিদের করে দেওয়া হচ্ছে। চাষিরা আজ পর্যন্ত পেয়ে ওঠেনি কোনো জিনিস। ভাবাই হয়নি আপনার? না 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 না, এটা ভাবাই হয়নি। এটা দেখাচ্ছে যে না চাষিদের করে দেওয়া হচ্ছে, কিন্তু চাষিদের করে কেউ কোনোদিন দেয়নি, আর পাইও নি চাষিরা। ফ্যাসিলিটি কিচ্ছু পাওয়া যায় না, সরকারি ফ্যাসিলিটি আমরা কিচ্ছু পাওয়া যায় না। তৃণমূল সরকার বলেছিল যে না ফ্যাসিলিটি দেবো, কোনো কিচ্ছু আমরা পাইনি, যার জন্য আমরা পুরো লস খাচ্ছে। মানে চাষিরা, শুধু আমি নয়, বহু চাষি এরকম আলু চাষ বন্ধ করে দিচ্ছে, ধান চাষ বন্ধ করে দিচ্ছে। কি করবে চাষিদের? মানে ঘর থেকে টাকা নিয়ে গিয়ে যেটা মানে চাষিদের ঢোকাচ্ছে, সেগুলো আমরা পাচ্ছি না। কিছুই পাওয়া যেত না, ওগুলো সব মুখেই বলেছিল করতে গেলে। এখন বন্ধ আছে, সার্ভার ডাউন, এখন হচ্ছে না, এইসব বলে সরকার চলেছে। এখনকার সরকার বিজেপি সরকার এসেছে, বিজেপি সরকারের এটা দেখা উচিত। আমি আবেদন করছি যাতে সার্কলের দামটা কমানো হোক, তাহলেই হবে। না, আমরা একবার কিষাণ ক্রেডিট কার্ডের জন্য গেছিলাম, আমাদের কার্ড ফাট করেনি, লোন দিয়েছিল, ওই ডবল বই দিয়েছিল। আমরা পরে
পরে গিয়ে বললাম যে আমাদের একটা কার্ডের তো এখন কার্ড ফার্ড দেওয়া হচ্ছে না, যখন তোমাদের দরকার হবে তখন দেওয়া হবে। তার মধ্যে আমি 2বার লোন নিয়েছিলাম, তাতে কার্ডের কোনো ব্যবস্থা নেই, সেরকম দ্বারা পরিষেবা পাইনি। মানে শুধু মুখেই বলা হয়েছিল। হ্যাঁ, তখন লাস্টের দিকে সরকার একটা ইস্যু করছে যে আমাদের নাকি একটা ক্ষতিপূরণ দিবে। আমরা এডিও অফিসে গিয়ে ইস্যু করছি, ফর্মটা ফিল আপ করে জমা দিচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা পাইনি। ফসল বীমা যোজনা যেটা ছিল সেখানে প্রথমে আলু চাষের ব্যাপারে ছিল না, আলুর জন্য এক্সট্রা টাকা দিতে হতো। পরবর্তীকালে যে আলুর যে ফসল বীমা সেটা চালু করেছিল, কিন্তু তার সুফল কিন্তু আমরা কেউ পাইনি। পশ্চিমবঙ্গের স্টেট অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ বা SAPCC এর রিপোর্টে পরিষ্কার বলা রয়েছে যে সুন্দরবন আর দার্জিলিং হিমালয় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। কৃষিকাজে সেচের জলের জন্য মাটির তলার জলের উপর অতিরিক্ত নির্ভরতা কমানোর কথা বলা হয়েছে, কিন্তু বাস্তব কি? বীরভূমের ময়ূরাক্ষী হোক কিংবা কোচবিহারের ধর্না, বালি মাফিয়াদের দাপটে নদীর বাঁধ বা এমব্যাঙ্কমেন্ট আজ বিপন্ন। সরকারি আধিকারিকরা স্পষ্ট ইন্সপেকশন করেন, জরিমানা করেন, কিন্তু বালি তোলা বন্ধ হয় না। এই চক্রের শেকড় অনেকটাই গভীরে। রাষ্ট্রিক্সের হাতে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে যা প্রমাণ করে যে স্থানীয় প্রশাসন অনেক ক্ষেত্রেই সব জেনেও নিশ্চুপ। NGT ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বালি উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করলেও নজরদারির অভাবে তা কার্যকর হচ্ছে না। গভীর রাতে যখন জেসিবি নদীর বুক চিরে বালি তোলে, তখন সেই শব্দ কি মহকুমা শাসকের কান অবধি পৌঁছয়? অন্ধকার আছে, কিন্তু আশার আলো আছে। ICAR আর নিকরা প্রজেক্ট দেখাচ্ছে কিভাবে তাপ সহনশীল গমের বীজ ব্যবহার করে ফলন বাড়ানো যায়। দেরি করে গম বোনার বদলে অক্টোবরের শেষে বুনলে ফলন 95 থেকে 97% পর্যন্ত বজায় রাখা সম্ভব। সমাধান তাপ সহনশীল বীজ ও জিরো টিলেজ। এর জন্য প্রয়োজন কৃষি বীমার বিস্তার ও জল সংরক্ষণ। একইভাবে বাঁকুড়া বা পুরুলিয়ার মতো এলাকায় বর্ষার জল ধরে রাখা বা রেইন হারভেস্টিং বাধ্যতামূলক করা ছাড়া গতি নেই। ইন্টিগ্রেটেড ফার্মিং বা সমন্বিত চাষাবাদ, যেখানে ধান, মাছ আর পশুপালন একসাথে হয়, তা ক্ষুদ্র কৃষকের আয় বাড়াতে পারে। দু 2026-এর অ্যালগরিদম আমাদের শিখিয়েছে ক্লিকবেট, কিন্তু রাষ্ট্রিক্স বিশ্বাস করে সচেতনতায়। বাংলার চাষি কেবল ভোটের সংখ্যা মাত্র নয়, তারা এই মাটির রক্ষাকর্তা। যদি জলবায়ু পরিবর্তন আমাদের 1 ডিগ্রি তাপমাত্রা বাড়িয়ে দেয়, তবে আমাদের ধানের উৎপাদন হেক্টরে 830 কিলোগ্রাম কমে যাবে। এটা কোনো কাল্পনিক ভয় নয়, এটা আসন্ন দুর্ভিক্ষ। বালি মাফিয়াদের রাজনৈতিক মদদ বন্ধ না করলে আর কোল্ড স্টোরেজের সিন্ডিকেট না ভাঙলে বাংলার কৃষকের ভাগ্যে শুধুই পরিযায়ী শ্রমিক তকমাটাই জুটবে। নদী তার গতিপথ বদলাচ্ছে, আর আমরা আমাদের নীতি বদলে ফেলছি ব্যক্তি স্বার্থে। আজ সময় এসেছে প্রশ্ন করার, আপনি যে অট্টালিকায় বাস করছেন তার ভিতের বালিতে কোনো কৃষকের ভিটে মাটির গন্ধ লেগে নেই তো?
আপনি যে খাবার খাচ্ছেন তা কি কোনো ঋণী কৃষকের শেষ সম্বল? বাংলার কৃষক আজ বঞ্চিত নয়, তারা শোষিত। আর এই শোষণের বিরুদ্ধে আজ যদি আমরা আওয়াজ না তুলি, তবে কাল আমাদের পায়ের তলার মাটিও থাকবে না। মনে রাখবেন, বালি মাফিয়া নদী চুরি করে, আর আমাদের নীরবতা আমাদের ভবিষ্যৎ। রাষ্ট্রিক্সের এই বিশেষ প্রতিবেদন যদি আপনাদের চোখ খুলে দিয়ে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন। অন্ধকার তাড়াতে আলোর প্রয়োজন। ভালো থাকবেন, সচেতন থাকবেন। নমস্কার।